মানবতা বিরোধী অপরাধ মামলায় হানিফ সহ 4 আসামির বিচার শুরু। পরোয়ানা জারি। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি। নির্বাচন কমিশনের প্রথম শ্রেণী কর্মকর্তাদের প্রশিক্ষণ। রাজনৈতিক চাপমুক্ত থেকে নিরপেক্ষ ভোট আয়োজনের কৌশল নিয়ে আলোচনা। যমুনামুখী লং মার্চ করবেন ইবতেদায়ী শিক্ষকরা। সারা দেশ থেকে জড়ো হবেন ঢাকায়। বিকেল 4টার মধ্যে দাবি না মানলে শিক্ষার্থীরাও নামবে রাজপথে। এবং যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা ইসরায়েলি হামলায় অব্যাহত। আরও 5 ফিলিস্তিনের মৃত্যু। ত্রাণ প্রবেশে বাধা তেল আবিবে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। কুষ্টিয়ায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গ্রেফতারের পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযোগ গঠন শুরু হয় 25 নভেম্বর। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায় পূর্ণ বিবেচনার আবেদনের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। দর্শক, এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, আজ হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিলের মুলতবি করা হয়েছে। এর পাশাপাশি ট্রাইব্যুনালের কার্যতালিকায় কি কি বিষয় আছে বিস্তারিত জানাবেন। জানাচ্ছিলেন যে প্রথমে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসি, আগামী নির্বাচনে বা দেশে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে সে বিষয়ে কিন্তু হাইকোর্টে একটি রিট করা হয়েছিল এবং সেই রিটের শুনানি চলছে। আজকে 6ষ্ঠ দিনে শুনানি চলছিল, যেখানে জ্যেষ্ঠ আইনজীবী বিএনপির পক্ষে জয়নুল আবেদিন তিনি কিন্তু শুনানি করছেন। শুনানিটি সকাল 9:30টায় শুরু হয়েছে, এখনও চলমান রয়েছে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু এরপরে মুলতবি ঘোষণা করা হয়েছে। আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তবে আগামী নির্বাচন ব্যবস্থা হয়তো তত্ত্বাবধায়ক সরকার অধীনে নেওয়া সম্ভব না বলেও কিন্তু শোনা যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে একটি ট্রাইব্যুনাল, এবং ট্রাইব্যুনালে আজকে বেশ আলোচিত একটি ঘটনা ছিল, 2টি ঘটনা ছিল। এর মধ্যে একজন ছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল্লাহ ইনু। দুজনেরই কিন্তু পৃথক 2টি মামলার আজকে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের শুনানির কিন্তু আজকে রায়ের আদেশ দেওয়ার একটি তারিখ ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 যেটি ছিল এবং ইতিমধ্যে কিন্তু সেই কার্যক্রম শেষ হয়েছে। আমি যদি আপনাকে একটু বিস্তারিত বলতে চাই তাহলে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ হানিফের জ্যেষ্ঠ সেই অভিযোগটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে একরকম অভিযোগটি আমলেই নিয়েছে আসলে ট্রাইব্যুনাল, এবং এরপরেই কিন্তু আসলে তার বিরুদ্ধে যা অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অর্থাৎ হানিফ কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছেন এবং তিনি সহ এই মামলায় মোট আসামি 4জনই পলাতক রয়েছেন। হানিফের বিরুদ্ধে অভিযোগ ছিল 3টি এই মামলায়। সেই 3 অভিযোগেই তার বিরুদ্ধে আসলে আগামী 25 নভেম্বর সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণ তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলাম। আজকে 3 সদস্য বিচারিক প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এরপরেই আসলে ছিল হাসানুল্লাহ ইনু। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 8টি, সুনির্দিষ্ট 8টি অভিযোগ, এবং এই আমরা দেখেছি সেই 8টি অভিযোগ কিন্তু আসলে অভিযোগ আগামী 30 নভেম্বর কিন্তু তার সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণ তারিখ দিয়েছেন ট্রাইব্যুনাল 2 থেকে। এবং আরেকটু আপনাকে জানিয়ে রাখি, চাঙ্কারফুল হত্যা মামলায় শিক্ষার্থী আনাস সহ যে 6 জনকে হত্যা করা হয়েছে চাঙ্কারফুল হত্যা মামলায়, সেখানে সাবেক বিএনপি কমিশনার সহ 8 জন আসামি ছিলেন, যার মধ্যে বাকি 4 জন পলাতক এবং 4 জন কিন্তু আটক ছিলেন পুলিশের হাতে। সেই 4 জন আজকে ট্রাইব্যুনাল 1 এ উপস্থিত হয়েছেন এবং বিচারপতি ট্রাইব্যুনাল 1 এর যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 3 সদস্য বিচারিক প্যানেল এটি শুরু হয়েছে ইতিমধ্যে 12টার সময়। এবং আমরা দেখেছি সেই আজকে একজন ফরেন্সিক কর্মকর্তা, সিআইডি ফরেন্সিক কর্মকর্তা রকুনুজ্জামান তিনি সাক্ষ্য দিচ্ছেন 21তম সাক্ষী হিসাবে মামলা 13তম দিনে এসে। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট থেকে সবশেষ মুক্তি। মেজবা, আপনাকে ধন্যবাদ।
পুরোদমে চলছে নির্বাচনের প্রস্তুতি। নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হচ্ছে প্রথম শ্রেণী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ। এর মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তাদের সক্ষমতা বাড়বে। প্রশিক্ষণে প্রযুক্তিগত উৎকর্ষ বৃদ্ধির পাশাপাশি কিভাবে রাজনৈতিক চাপমুক্ত থেকে নিরপেক্ষ ভোট আয়োজনে কৌশল নিয়েও খোলামেলা আলোচনা হয়। এতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, নির্বাচন আয়োজনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কমিশন। আজকেই প্রশিক্ষণে কর্মসূচির মাধ্যমে কি কি বার্তা পেলেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা, বিস্তারিত জানাবেন। মুক্তি, বর্তমানে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন যে কাজগুলো করছে, আসলে একদিকে চলছে নির্বাচনের দায়িত্বে যারা পালন করবেন বা নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা থাকবেন তাদের প্রশিক্ষণ, অন্যদিকে চলছে সংলাপ। এই নির্বাচন সংশ্লিষ্ট যে অংশীজনরা রয়েছেন তারা মূলত আসলে সেই সংলাপগুলোতে অংশগ্রহণ করছেন এবং যেহেতু একটি দাবি বারবার উঠছে যে নির্বাচন কমিশনের যে জনশক্তি আছে তাদেরকেই যেন নির্বাচনের সময় নির্বাচন পরিচালনার কাজে আসলে ব্যবহার করা হয় বা তাদেরকেই যেন দায়িত্ব দেওয়া হয়, সুতরাং এই নির্বাচন কর্মকর্তাদেরকে আসলে প্রশিক্ষণের মাধ্যমে আরও যোগ্য করে তোলার এবং আরও সময়োপযোগী করে তোলার এবং আইন যেগুলো সংশোধন হচ্ছে, বিশেষ করে আপনি জানেন যে কিছুদিন আগে আরপিও সংশোধন হয়েছে, সে আরপিও সম্পর্কেও যেন তাদেরকে একটু ওয়াকিবহাল করে তোলা যায় সে বিষয়ে আসলে প্রশিক্ষণের কর্মকাণ্ড চলছে, কাজ চলছে। এবং এর কিছুদিন আগে কিন্তু ইউএনও পর্যায়ে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু একটি নির্বাচন প্রশিক্ষণের আয়োজন তাদেরকে করা হয়। এবং এছাড়া আপনি জানেন যে সংলাপও কিন্তু এই সঙ্গে সঙ্গে চলছে এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে থেকে শুরু করে সুশীল সমাজ, নারী প্রতিনিধি, তাদের সঙ্গেও কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই সংলাপ আয়োজন করেছে। এবং এছাড়াও কিছুদিনের মধ্যে আমরা জেনেছি যে নির্বাচন চট্টগ্রামের 3টি সংসদীয় আসনে যারা প্রার্থী হতে পারেন তাদের সঙ্গে আসলে নির্বাচন কমিশন একটি মত বিনিময় করতে পারে। এছাড়া রিটার্নিং যে কর্মকর্তারা দায়িত্ব পালন করতে পারেন তাদের সঙ্গেও একটি সংলাপ হবে। এছাড়াও রাজনৈতিক দলের সঙ্গে যে মত বিনিময় সেটিতে আসলে এখন অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন, কারণ হচ্ছে যে নিবন্ধনের যে নতুন রাজনৈতিক দলের যে নিবন্ধনের কার্যক্রম সেটি কিন্তু এখনো চলমান, সেটি কিন্তু এখন পূর্ণাঙ্গ তালিকা কিন্তু এখন নির্বাচন কমিশন প্রকাশ করেনি। সেটি প্রকাশ করলে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং যে নতুন নিবন্ধন যে দলগুলো পাবে তাদের সঙ্গে একটি সংলাপেও কিন্তু অপেক্ষায় রয়েছে। এছাড়া আমরা জেনেছি আজকে বিকেল 3টায় জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনাররা একটি বৈঠকে বসেছেন এবং আমরা জানতে পেরেছি যে এনসিপি আসলে অবশ্যই তাদের প্রতীক নিয়ে, তাদেরকে যে নতুন করে শাপলাকলির প্রতীকটি যে আসলে তফসিলে যুক্ত করা হচ্ছে সেটি নিয়ে হয়তো তারা তাদের আপত্তি বা সম্মতি যে কোনো আসলে জানাতে পারেন এবং সেটি নিয়েই আলোচনা হবে। তো মুক্তি, আমার কাছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে এই ছিল সবশেষ। ধন্যবাদ আসাদ আপনাকে। সরকারি ঘোষণায় 9 মাস পার হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণ প্রক্রিয়া শুরু হয়নি। ফলে এক দফা দাবিতে টানা 21 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আন্দোলনের মুখপাত্র মোখলেসুর রহমান বলছেন, দাবি মানা না হলে আজ যমুনামুখী লং মার্চ কর্মসূচি পালন করবেন তারা। দর্শক, এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মুদাসের আলী। মুদাসের, সারা দেশ থেকে আজ জড়ো হয়ে যমুনামুখী লং মার্চ করা কথা শিক্ষকদের, কি অবস্থা বিরাজ করছে ঠিক এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। পেছনে কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কিন্তু আন্দোলন চলছে। তাদের যে লং মার্চ টু যমুনা সেটি কিন্তু সকালে দিকে হওয়ার কথা থাকলেও এটি কিন্তু দুপুরে হবে। তারা তাদের দাবিতে অনড় রয়েছে এবং তারা যেটা জানিয়েছেন, দাবি দেওয়া না হলে কিন্তু তারা দুপুরের দিকে লং মার্চ টু যমুনার কর্মসূচি পালন করবেন। তো আমার সঙ্গে আছেন কয়েকজন আন্দোলনরত শিক্ষকরা, আমি জানবো তাদের কাছ থেকে কখন নাগাদ তারা তাদের কর্মসূচিটা শুরু করবে লং মার্চ টু যমুনা। একটু যদি বলতেন আপনারা ঠিক কখন লং মার্চ টু যমুনা যাবেন? আমরা লং মার্চে যমুনা যাওয়ার জন্য আমরা দুপুর 2টা নাগাদ একটা আলটিমেটাম দিয়েছি। তার আগে যদি আমাদের এই দাবি দাবা মেনে না হয় তাহলে আমাদের নেতারা হয়তো এই লং মার্চ টু যমুনা যাবে না।
তবে যদি দাবি দেওয়া না হয়, আমাদের আপামর জনতা সারা বাংলাদেশ থেকে যে শিক্ষক হাজির হয়েছেন, আমরা হাজার হাজার শিক্ষক নিয়ে লং মার্চ টু যমুনার মুখে অভিমুখে পদযাত্রা করবো ইনশাল্লাহ। আমি যেটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনাদের মানে সরকারের পক্ষ থেকে কেউ কি আপনাদের সঙ্গে এ পর্যন্ত যোগাযোগ করেছেন? না, আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের সাথে সরকারের পক্ষ থেকে কেউই যোগাযোগ করেনি। বারবার আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত জাতীয়করণ বাস্তবায়নের কোনো কার্যক্রম তারা নিচ্ছে না। আমরা চাই অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে স্বতন্ত্র। জি ধন্যবাদ। আমি যেটা জানতে চাই যে আপনাদের যে দাবি দাওয়াগুলো, এই দাবি দাওয়াগুলোর সাথে কি আপনাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কি আসলে পূরণ হবে? আমরা দীর্ঘ 21 দিন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি আমাদের দাবি আকাঙ্ক্ষা পূরণের জন্য। যদি আমাদের আকাঙ্ক্ষা পূরণ না হয়, আমরা এই প্রেস ক্লাবের মাঠ থেকে একটা শিক্ষক শিক্ষিকা এখান থেকে আমরা যাব না। যদি আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়, আমরা এখান থেকে আমরা বিজয় মিছিল দিয়ে এরপরে আমরা যাব। সকলেই আমরা এই জন্য এসেছি। জি, যেমনটা শুনছিলেন, তারা যে তাদের দাবিতে অনড় রয়েছেন, তারা কিন্তু অপেক্ষা করবেন যে সরকারের পক্ষ থেকে একটি আশ্বাস, সরকার যদি তাদেরকে আশ্বাস না দেন, তারা কিন্তু লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করবেন এবং সেটি কিন্তু দুপুর 2টা নাগাদ। তো প্রেস ক্লাব থেকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের নিয়ে আন্দোলনের কাছ থেকে পাওয়া এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মুদাসির, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে কৃষি অফিসের তদারকির অভাবে শসার ভালো ফলন ও লাভ থেকে বঞ্চিত হচ্ছে নদী পাড়ে কৃষকরা। তাদের অভিযোগ, বর্ষার বাগানে নানা রোগবালাই ছড়িয়ে পড়েছে, অভিজ্ঞতার অভাব সহ সঠিক পরামর্শ না পাওয়ায় ব্যাহত হচ্ছে চাষ। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা, সেই সাথে শসা চাষে আগ্রহ হারাচ্ছেন। অভিযোগ অস্বীকার করে নিয়মিত পরামর্শ ও তদারকি করার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। আক্তার হোসেন বকুলের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ও বাগজানা ইউনিয়নে শশা চাষিদের দুর্দিন নেমে এসেছে। দীর্ঘ কয়েক বছর ধরে শশা চাষ করে লাভবান হলেও চলতি বর্ষা মৌসুমে পচন রোগে গাছ মরে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। তাদের অভিযোগ, সময়মতো কৃষি অফিসের পরামর্শ পেলে ক্ষতির পরিমাণ কম হতো এবং লাভবান হতেন তারা। 1 বিঘা ফসল লাগাইছিলাম, লাগার পরে গাছ সাংলার উপর উঠে গেল, ফলও আসলো, আসার পরে জালি টালি সব ধরে গেছে, কি যেন হয়ে গেল, একবারে আমাদের জ্বালা টালা সব গাছটা মরে সব হয়ে গেল। বিক্রি আমার আশা ছিল প্রায় 2 লাখ 2.5 লাখ টাকার মতন, কিন্তু এবার ফলন তো ভালো না। এতদিন হয়ে গেল কোনো কৃষি অফিসার একটা দিনের ভিডিওতে এলো না। কৃষি অফিস থেকে যদি কৃষি কর্মকর্তারা আসে, এই জিনিসটা দেখে আমাদের একটু পরামর্শ দিত, তাহলে আমাদের জন্য হয়তো একটু ভালো হতো। অভিযোগ অস্বীকার করে বৃষ্টির পানি গাছের গোড়ায় জমে থাকলে ঔষধ দিয়েও কোনো কাজ হয় না বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। শশার ক্ষেত্রে যেটা হয়, অতিবর্ষণ হলে শশার ফলনে একটা ইমপ্যাক্ট পড়ে। এই জন্য কৃষক ভাইদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, অতিবর্ষণের পানি যাতে কোনোভাবে শশার জমিতে না আটকায়, এই জন্য আমাদের পানি বের করার বা পানি নিষ্কাশনের পদ্ধতিটা জমির ক্ষেত্রে খুব ভালোভাবে রাখতে হবে। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, শশা চাষের জন্য যে জমিগুলো সিলেক্ট করবে, এগুলো যাতে মাঝারি উঁচু বা উঁচু ধরনের জমি হয়। বিগত বছরগুলোতে শশা চাষে লাভবান হলেও এবছর বৃষ্টির পানি ও পচন রোগে গাছ মরে যাওয়ায় দুশ্চিন্তায় জয়পুরহাটের চাষিরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 70,000, মৃত হয়েছে 278 জনের। এ নিয়ে আরও জানাতে সহযুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, আজ সকালে ডেঙ্গু বিষয়ক ব্রিফিংয়ে তো আপনি ছিলেন, এই নিয়ে ডিএনসিসি কর্তৃপক্ষ কি বলছে, আর হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। আপনি হয়তো জেনে থাকবেন, এই কিছুক্ষণ আগে ডিএনসিসি কার্যালয়ে ডেঙ্গু বিষয়ে একটা সেমিনার অনুষ্ঠিত হলো এবং এই সেমিনারের পরে কিছুক্ষণ আগে প্রশাসক এজাজ আহমেদ উনি যেটা বললেন, ওনার বক্তব্য মাত্র শেষ হয়েছে এবং উনি বক্তব্যে একটা কথা বারবারই স্পষ্ট করেছেন যে কোনো মতে একক প্রচেষ্টায় ডেঙ্গু নিরাময় সম্ভব নয়। উনি যেটা বলেছেন যে ডেঙ্গু নিরাময় করতে গেলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণের সম্পৃক্ত হতে হবে এবং উনি একটা অপারগতা করেছেন যে মাত্র 1100
জনবল নিয়ে এই বড় একটা কার্যক্রম তারা সম্পন্ন করছেন। একই সঙ্গে উনি এটিও জানিয়েছেন গত বছরগুলো বিগত 3 থেকে 4 বছরের মধ্যে যে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে এবং আক্রান্ত অনেক কমেছে বলে উনি দাবি করেছেন। একই সঙ্গে উনি বলেছেন যে 7 জন মনিটরিং কর্মকর্তা দিয়ে এই ডেঙ্গু নিরাময়ের জন্য প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা ভাইটাল পয়েন্ট যেটা সেগুলোতে উনি পর্যবেক্ষণ করছেন এবং ওই পয়েন্টগুলোতে ওষুধ ছিটানো সহ সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আজকে যে সংবাদ সম্মেলন হলো, তো এখানে অনেক কর্মকর্তা ছিলেন, অনেক বিশেষজ্ঞ ছিলেন, তাদের সাথে মতবিনিময় হলো এবং মতবিনিময়ের পরে সাংবাদিকদের সঙ্গে উনি ব্রিফ করেছেন। ব্রিফে কিন্তু উনি একথা বারবারই বলেছেন যে ওষুধ ছিটানোতেই সমস্যার সমাধান না এবং প্রতিটা ঘরে ঘরে এবং প্রতিটা জনগণের একেবারে ঘরের ভিতরে যে কিন্তু ডেঙ্গু ওষুধ ছিটানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে উনি একথা বলেছেন যে প্রত্যেকটা জনগণ যদি সচেতন না হয় তাহলে ডেঙ্গু নিরাময় সম্ভব হবে না এবং 100% সুবিধা ভোগ করা কঠিন হয়ে পড়বে। এখনো উনি যেটা দাবি করছেন যে মোটামুটি ডেঙ্গু নিরাময় সম্ভব হচ্ছে এবং উনি ধন্যবাদ মনি আপনাকে। নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধার বৃত্তি পরীক্ষা 2025 শেষ হয়েছে। সকালে জেলার 4টি উপজেলার 49 শিক্ষার প্রতিষ্ঠানে 5 শতাধিক শিক্ষার্থী এই বৃত্তিতে অংশ নেন। বৃত্তি চলাকালীন হল পরিদর্শন করেন সেনবাগ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, খাজুরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ইমার প্রধান উপদেষ্টা আনিসুর রহমান তারেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা। পরীক্ষায় অংশ নেওয়া মধ্যে 100 জনকে বৃত্তি প্রদান করা হবে। এত সুন্দর একটা আয়োজন করার জন্য জাকির খান বৃত্তি ফাউন্ডেশন এবং গত 3 বছর ধরে টানা কন্টিনিউ হয়ে আসতেছে। গত বছর যেমন আমরা 63 জনকে দিয়েছি, এবার আলহামদুলিল্লাহ প্রায় 500-র উপরে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। 4টা উপজেলা, টোটাল 527 জন ছাত্রছাত্রী আজকে পরীক্ষা দিচ্ছে এখানে। আমাদের এতটুকু আয়োজন শিক্ষার আলো ছড়িয়ে যাক বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়। মামলা জটিলতার দেড় যুগেও শেষ হয়নি শেরপুরের নকলার ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ। এখনও বাকি 40% কাজ। উচ্চ আদালতের আদেশ পেলেই পুনরায় নির্মাণ শুরু করার কথা জানায় কর্তৃপক্ষ। আব্দুল্লাহ আল আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত উপজেলা নকলায় প্রায় 3 লাখ মানুষের বসবাস। 2006 সালে শুরু হয় নকলার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ, যার নির্মাণ ব্যয় ছিল 35,75,000 টাকা। কিন্তু জমির মালিকানা নিয়ে শেরপুর আদালতে একটি মামলা করে মালিক পক্ষ। এতে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। নকলায় যে কোনো জরুরি দুর্যোগ মোকাবেলায় সাহায্য নিতে হয় জেলা সদর সহ আশেপাশের উপজেলার ফায়ার সার্ভিসের। এতে সাধারণ দুর্ঘটনাও ভয়াবহ আকার ধারণ করে। এছাড়া উদ্ধার কর্মীর অভাবে পানিতে ডুবেও প্রাণ হারানোর ঘটনাও ঘটছে। এতে সব সময় আতঙ্কে থাকেন নকলাবাসী। উপজেলার প্রত্যেকটা এলাকাতে অগ্নিসংযোগ ঘটলে আমরা সেই ঘরবাড়িগুলো রক্ষা করতে পারি না। ফায়ার সার্ভিসটি যদি এতদিন চালু থাকতো, হয়তো আমরা কিছু কিছু জীবন বাঁচায় রাখতে পারতাম, হয়তো আমরা এতটা ক্ষয়ক্ষতির পরিমাণ হইতো না আমাদের। এই এলাকাবাসীর স্বার্থে এবং এই এলাকাবাসীর আগুনের নির্বাপক থেকে মুক্তি পাওয়ার জন্য দ্রুত যাতে এই কাজটা আমাদের হয়ে যায়, এটাকে দ্রুত চালু করা হোক। আর এই মামলার ফয়সালাটা যেটা হওয়ার হবে, কিন্তু এর আগে যদি আমরা চালু করতে পারি, প্রয়োজনে ভাড়া স্টেশন নিয়ে হলেও আমাদেরকে এটা চালু করা উচিত। মামলার রায় সরকারের পক্ষে আসলেই অবশিষ্ট কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত এই সিভিল ডিভিশন মোকদ্দমার একটি শুনানি রয়েছে হাইকোর্ট বিভাগে। সেই শুনানিতে যদি সরকারের পক্ষে রায় আনার বিষয়ে তারা খুব তৎপর রয়েছেন, তাদের আইন বিভাগ কাজ করছে। তো সরকারের অনুকূলে এই রায় আসলে পুনরায় এই ফায়ার সার্ভিসের যে অসমাপ্ত কাজ সেটি শুরু হবে। মামলা জটিলতা শেষ হলে নকলা থেকে কার্যক্রম শুরুর কথা জানান শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক। হিয়ারিং এর অপেক্ষায় আছি। হিয়ারিংটা হয়ে গেলে আমাদের পক্ষে যদি রায়টা আসে, তাহলে আমরা খুব দ্রুত আশা করছি যে স্টেশনের অপারেশনাল কার্যক্রম চালু করতে পারব। সব জটিলতা কাটিয়ে ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত চালু হবে এমন প্রত্যাশা নকলাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধ মামলায় হানিফ সহ 4 আসামির বিচার শুরু, পরোয়ানা জারি। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি। নির্বাচন কমিশনের প্রথম শ্রেণী কর্মকর্তাদের প্রশিক্ষণ, রাজনৈতিক চাপমুক্ত থেকে নিরপেক্ষ ভোট আয়োজনে কৌশল দিয়ে আলোচনা। যমুনামুখী লং মার্চ করবেন ইবতেদায়ী শিক্ষকরা, সারা দেশ থেকে জড়ো হবেন ঢাকায়, বিকেল 4টার মধ্যে দাবি না মানলে শিক্ষার্থীরাও নামবে রাজপথে। এবং যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা ইসরায়েলি হামলা অব্যাহত, আরও 5 ফিলিস্তিনি মৃত্যু, ত্রাণ প্রবেশে বাধা তেল আবিবে। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।